চব্বিশের গণ অভ্যুত্থান এই জন্যই এত বেশি আলাদা, এই জন্যই পুরো পৃথিবীতে এত বেশি আলোড়িত যে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের এই মানুষগুলো বরং এই প্রেক্ষাপটটা বুঝতে পেরেছে যে না, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যারা শাসক থাকবেন তাদের ওটা হচ্ছে একটা চাকুরি, মানে আমাদের সার্ভ করাটাই হচ্ছে তাদের কাজ, এটা তারা যেন বিশ্বাস করে। যে বিএনপি কে নিয়ে এই আলাপ না কিন্তু উজ্জ্বলভাবেও আমরা হলেও এটা আমরা বুঝি যে পরবর্তীতে সব থেকে বড় এবং শক্তিশালী দল হচ্ছে বিএনপি। যদি তার বিরোধী দল আমরা খুঁজতে যাই এবং বিএনপির প্রিভিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে আমরা এখন আর কথা নাই বা বলি, ভুল ত্রুটি সব দলের মধ্যেই থাকে, কিন্তু তারা ওই স্বৈরাচার দলের মতো এত স্বেচ্ছাচারী, এত ফ্যাসিস্ট, এত মানে কি বলবো বর্বর হওয়ার মতো আমার মনে হয় না স্পর্ধা করবে। কিছু তো ধরেন আপনার মিরাকলও হয়, আমরা 24-এরটা তো ধরেন আনএক্সপেক্টেড মিরাকলই পাইছি না, মানে যার হাতে সমগ্র শক্তি ছিল পৃথিবীর, ভারতের মতো একটা দেয়াল আছে ঢাল হিসেবে সারাক্ষণ ছিল, তারও আমরা হাঁটাই দিতে পারছি। সো মিরাকল তো হয়ই। অল্প সময়ের মধ্যেও হয়তো রাজনৈতিক দল গঠন করা সম্ভব ছিল, কিন্তু এখন যেটা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে নানান ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, যেই কারণে তাদের রাজনৈতিক দলের উপর মানুষের ইনস্ট্যান্ট যে আস্থাটা ধরেন জুলাই পরবর্তীতে ছিল, এটা ধরেন এই ডিসেম্বরে এসে এখন নাই। একটু রাজনৈতিক দর্শন এবং পলিটিক্যাল কালচার নিয়ে প্রশ্ন তুলবো, যে প্রশ্নটা আমি একটু ছোট করে ব্যাখ্যা করে জানতে চাই। টুটুলকে দিয়ে শুরু করি যে আমাদের এই সময় কি হয় যে আমরা 53 বছর বাংলাদেশে কখনো এ আর বির ভেতরে আমরা আমাদের পিক অ্যান্ড চুজ করা হয়েছে, এবং যখনই -2 -1 ইত্যাদি ফর্মুলা হয়েছে আমরা শঙ্কিত হয়ে পড়েছি, হ্যাঁ বাংলাদেশ বোধহয় টিকবে না, এটা কি সম্ভব নাকি। কিন্তু প্রকৃত অর্থে একটা রাজনৈতিক চর্চা বা বাংলাদেশ বা একটা রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু খুব শক্তিশালী বিরোধী দল খুব প্রয়োজন, এবং তা না হলে আসলে সাম্য অবস্থান বা এই সাম্যতা তৈরি হয় না। কিন্তু আমরা কি আদৌ কোনো একটা রাজনৈতিক দলের ফল ডাউনে নতুন একটা রাজনৈতিক দলের জাগরণ দেখতে পেয়েছি? ধরা যাক, আমরা প্রায় সময় বলি যে 16 বছরে বিএনপি ইস্যু ভিত্তিক রাজনীতি করতে পারেনি, চালের দাম বেড়েছে, বাস ভাড়া অরাজকতা, সেগুলো পিক অ্যান্ড চুজ করতে পারেনি, সেগুলো নিয়ে সোচ্চার হতে পারেনি, এটা একটা মোটা দাগের সমালোচনা। কিন্তু এই যে ফল ডাউনের জন্য বা তাদের নিপীড়ন করেছে স্বৈরাচার সরকার, এই ফল ডাউনের কারণে কি নতুন দল কি আদৌ জাগরিত হয়েছে? তো হয়নি কেন, প্রশ্ন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই আগামীর বাংলাদেশে ধরা যাক বিএনপি আসলো, বিএনপি সরকার গঠন করলো, কিন্তু বিএনপির পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল সংসদে বা সংসদে বাইরের রাস্তাঘাটে আমাদের পাশে, জনগণের পাশে ভয়েস রেজ করবে কিনা, সেই বাংলাদেশ হবে কিনা? আমরা জনশক্তি নামে একটি নতুন দলের কথা শুনছি, আমরা কথা বলছি এখন আওয়ামী লীগের সবচেয়ে দুর্দিন এবং তাদের একদম বিদায় লগ্ন। তো এই সময়ে এই অবস্থানে আগামী 5 বছরে কি নতুন দল আসবে, যে দলটা খুব শক্তিশালী বিরোধী দল হয়ে উঠবে, বাংলাদেশের জন্য কাজ করবে? আচ্ছা, এইখানে এই প্রসঙ্গটা আসলে আমাদের বা এই চিন্তাটা বা এই ভাবনাটা আমাদের প্রত্যেকেরই, মানে আমরা এই যে জুলাই বিপ্লবটা আসলে কেন হলো, ওই অধিকারের প্রশ্ন আবারও যদি ঘুরে ফিরে আসি, 71 পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশের শাসক হলেন, তখন উনি এবং ওনার সাঙ্গপাঙ্গ যারা, তারা ধরেই নিলেন যে যেহেতু যুদ্ধের ময়দানে সরাসরি তাদের কিছু কাজকর্ম ছিল, এদেশের মানুষ তার লিডারশিপে কাজ করেছে, অতএব এই দেশটার সব ভাগিদার, সব অংশীদার, স্টেক হোল্ডার সবকিছু হচ্ছেন তারা। এবং এই ভুলটা থেকে আমরা আর বের হতে পারি নাই, মানে যখন তারা এই ভুলটা করে বসলো বা তারা এইভাবে চাপিয়ে দেওয়া শুরু করলো যে আমরাই হচ্ছি প্রকৃত স্টেক হোল্ডার, অতএব তাদেরকে যারা পরবর্তীতে সরিয়ে দিল তারাও আবার দাবি করলো যে যেহেতু আমরা তাদেরকে সরাতে পেরেছি, অতএব আমরা এই দেশের মোট স্টেক হোল্ডার বা অংশীদার। এই যে সিলসিলা, এটা কিন্তু চলমান থাকলো বিগত 53 বছর। 24-এর গণ অভ্যুত্থান এই জন্যই এত বেশি আলাদা, এই জন্যই পুরো পৃথিবীতে এত বেশি আলোড়িত যে 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের এই মানুষগুলো বরং এই প্রেক্ষাপটটা বুঝতে পেরেছে যে না, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যারা শাসক থাকবেন তাদের ওটা হচ্ছে একটা চাকুরি, মানে আমাদের সার্ভ করাটাই হচ্ছে তাদের কাজ, এটা তারা যেন বিশ্বাস করে। এখন ব্যাপারটা হলো যে এই যে এতদিনের একটা প্র্যাকটিস আর আমাদের একটা চাওয়া বা বিশাল প্রত্যাশা, এই
এতদিনের অনুশীলন আর আমাদের প্রত্যাশা, এটার মধ্যে এখনো কিন্তু আকাশ পাতাল একটা ফারাক। পরবর্তীতে আমরা যদি ধরেই নেই যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি কি নিজের দলটাকে ঠিক সেইভাবে সংস্কারের জায়গায় আনতে পেরেছে আমরা যে প্রত্যাশিত সরকার চাই? না টুটুল, প্রশ্নটা কিন্তু বিএনপি কে ঘিরে না। আমি আসছি ভাইয়া। প্রশ্নটা হচ্ছে একজন শক্তিশালী বিরোধী দল না হলে তো বিএনপিও আবার স্বৈরাচার হওয়ার পথে আমরা আগায় দিলাম। আমি ওই জায়গাটাই আসছি। তাহলে শক্তিশালী বিরোধী দল আমাদের দরকার। শক্তিশালী বিরোধী দল যদি, আমি যতই বাইরে থেকে কথাবার্তা বলি না কেন, প্রতি বছর প্রতিটা টার্মসে তো এরকম বিপ্লব সংগঠিত করে, বিপ্লব তো আসলে বলে কয়ে হয় না, এটা অনেক সময় নিয়ে তারপরে গিয়ে হয়, কখনো কখনো হয় আবার কখনো হয়ও না। তাহলে দরকার কি ক্যাবিনেটে আমাদের শক্তিশালী মানে ভয়েস রেইজ করার সেই জায়গা। এখন সেই জায়গা থেকে যদি বলি, খুবই আপসেটের জায়গা, এটা একটা হতাশার জায়গাই বটে যে ঠিক সেইভাবে আমরা ওইভাবে অন্য আরেকটা যে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, ওইভাবে আমরা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আমরা ফোকাস থাকতে পারি না কোনো কিছুতে। আমরা সকালবেলা যেটা নিয়ে কথা বলি, একই মানুষগুলো বিকেল বেলা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিঞ্চিত কিঞ্চিত করে সরে যাই। আমরা কিন্তু ভাবি না যে এই সরে যাওয়াটাই বরং আমাদেরকে শেষ করে দেয়। এবং যারা আমাদের চায় না যে আমরা শক্তিশালী হই, তারা বরং চায় যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা যেন আলাদা হয়ে যাই, আমরা যেন এখন জামাতকে গালি দিই, আমরা যেন এখন অন্য যারা ভয়েস রেইজ করছে তাদেরকে যেন আবার একটু ভুলভাল ধরি। এই যে কিঞ্চিত কিঞ্চিত জায়গাগুলোতে যে আমরা আবার পা দিয়ে বসি, এই বলেই আমরা তৃতীয় শক্তিগুলোকে উত্থান হতে দিতে পারি না, বা হয় না শেষ পর্যন্ত। ওই ঘুরে ফিরে আমাদেরকে ওই ক্যাসেটের এ অথবা বি, এই দুইটা পার্টের মধ্যেই থাকতে হয়। আমরা যদি ওই জায়গাগুলোতে অর্থাৎ ফোকাস পয়েন্টে যদি ঠিক থাকি, তাহলে আমার মনে হয় যে তৃতীয় শক্তি হওয়া সম্ভব। সত্যিকার অর্থেই আমরা একটা শক্তিশালী বিরোধী দল বাংলাদেশের জন্য, যেটা সবচেয়ে গণতান্ত্রিক চর্চার জন্য যেটা প্রয়োজন, সেটা পাচ্ছি না কেন? বা একটা বড় দলের ফলডাউনে একটা নতুন জাগরণ হয় না কেন? প্লিজ। এখন কথা হচ্ছে আমাদের যে বিপ্লবের বয়স কিন্তু খুব একটা বেশি না, অল্প। এবং যারা বিপ্লবটা প্রথমত ঘটিয়েছে, যাদের নেতৃত্বে বিপ্লব ঘটেছে, তারা কিন্তু বিশাল একটা দল, বিশাল একটা গোষ্ঠী, যারা উদ্বুদ্ধ করেছে সাধারণ জনগণকে, মানে মরে যাওয়া মানুষকে জাগিয়ে তুলেছে। সোজা কথা, আমরা তো আসলে যারা সিনিয়র আছেন, যারা আমাদের অগ্রজ আছেন, এক অর্থে তারা তো মানে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে যে বলা যে যায়, সেটাই ভুলে গিয়েছিল। ভয়ে হোক, বিভিন্ন কারণে হোক, যে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে, জীবন চলে যাওয়ার ভয়ে, গুম হওয়ার ভয়ে কেউ তো ভয়েস রেইজ করেনি। তো ওই ছাত্ররাই তো প্রথমত সেই আওয়াজ তুলেছে এবং তারা সফল হয়েছে। তো আমার কাছে মনে হয় যে একটু তো সময় তো দিতে হবে। দেশে একটা রুমের ভেতরে যদি নানান ভাবে রুমটা ম্যাসি করা থাকে, হ্যাঁ, কোনটা রেখে কোনটা গুছাবে, এইটারে কিন্তু একটু সময়ের প্রয়োজন। যে সরকার এখন ক্ষমতায় আছেন, তারা কিন্তু স্পেসিফিক্যালি ধরে ধরে বিভিন্ন সেক্টরে কাজ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, পেছন থেকে টেনে ধরার জন্য। এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা কিন্তু একেবারে জীবন মরণ দিয়ে কাজ করে চলেছে। তো সেইখানে 2 পা এগোলে 3 পা কিন্তু অনেক জায়গা আছে পিছিয়ে যাচ্ছে। আর এই যে ছাত্ররা যে একটা বড় দল, প্রয়োজনে আমার মনে হয় যে এরাই একটা সংগঠিত হয়ে একটা বড় কোনো মানে বিরোধী দল, যেটা প্রসঙ্গ আপনি বলছেন, সেই জায়গাটা তারা হয়তো বা দাঁড়াবে। এবং আমার কাছে একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে নিজেদের মানে স্বেচ্ছাচারিতা দেখিয়েছে, নিজেদের করে নিয়েছে, দেশ নিজের এবং নিজের বাবার করে নিয়েছিল। এলিনা, আমরা বারবারই বলছি বিরোধী দল, কিন্তু বিষয়টা হয়েছে কি, গত 16 বছর আমরা কি দেখেছি যে সংসদে একটা মক করা হয়েছে, জাতীয় পার্টি নামে একটা বিরোধী দল আমরা দেখেছি এবং সবাই জানি। তো সেই জায়গায় আমরা শুধু একটা স্বৈরাচার তো রয়েছে, স্বৈরাচারী দল তো রয়েছে, এই যে সাপোর্ট, আমি সেখানে আছি। হ্যাঁ, আমরা ওই যে টুটুল ভাই যেটা বলছিলেন যে আপনি বলছিলেন যে বিএনপি কে নিয়ে এই আলাপ না, কিন্তু উচ্চভাবেও
আমরা হলেও এটা আমরা বুঝি যে পরবর্তীতে সব থেকে বড় এবং শক্তিশালী দল হচ্ছে বিএনপি। যদি তার বিরোধী দল আমরা খুঁজতে যাই এবং বিএনপির প্রিভিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে আমরা এখন আর কথা নাই বা বলি, ভুল ত্রুটি সব দলের মধ্যেই থাকে, কিন্তু তারা ওই স্বৈরাচার দলের মতো এত স্বেচ্ছাচারী, এত ফ্যাসিস্ট, এত মানে কি বলবো বর্বর হওয়ার মতো আমার মনে হয় না স্পর্ধা করবে। কারণ এই বিপ্লবটা যে সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে সেইটাই আমার কাছে মনে হয় যে যথেষ্ট এটা বোঝার জন্য প্রত্যেকটা সেক্টরে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় ওই যে লাগামহীন ঘোড়া বা যে কোনো কিছুতে যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে আসলে স্বৈরাচার হওয়ার পথে অনেকেই ইন্ধন যোগায় এবং সেই জায়গাটা তৈরি করে। আমি রবিকে একই প্রসঙ্গ বলবো, পাশাপাশি একটু যোগ করি। ধরা যাক এই যে আমরা ছোট দল, মাঝারি দল, কম বিপ্লবী, আধা বিপ্লবী, বিশাল বিপ্লবী, এগুলো নিয়ে আমরা এখন বিভিন্ন ডিভাইডেড হয়ে আছি। তো এই সময় আমরা বারবার বলি কেন যে একটা নতুন দল বা নতুন একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হচ্ছে না কেন? আমরা ভিপি নূরকে নিয়ে আমরা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু ভিপি নূর কি হলো, একটা বড় স্রোতের সাথে মিলে গেল। তো আমরা নতুন দল যে আবারও নির্বাচনের আগে সেই অঙ্কের খেলায় আবার বড় স্রোতের সাথে মিলে যাবে না। ধরা যাক টুটুল এখন ক্ষমতায়, এখন টুটুলের সবাই যদি আমরা 3 জন মিলে বাহ কি সুন্দর মাফলাপ পড়েছো, এই চশমাটা পৃথিবীর সেরা চশমা, তাহলে ওর ভেতরে কিন্তু ও নিজে স্বৈরাচার অটো হয়ে যাবে। তো এই অ্যাকাউন্টেবিলিটি আদৌ সামনে বাংলাদেশে আসবে কিনা? এই যে তেল চর্চা বাংলাদেশে আছে, এটা যাইতে অনেক সময় লাগবে। এটা অনেক মানুষের রক্তে আমাদের সমাজে সব জায়গায় ছড়াই দেওয়া হয়েছে, এটা যাইতে সময় লাগবে। বাট তেল চর্চায় আসলে একটা স্বৈরাচার তৈরি করে না। স্বৈরাচার আসলে যে স্বৈরাচার সে জন্ম থেকে স্বৈরাচার, বাই বর্ন বা বিল্ট ইন স্বৈরাচার। আসলে সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, তার ভিতরে যদি ওই ইচ্ছা থাকে এটা আসলে অন্য কেউ আটকাইতে পারবো না। আর যদি আটকানোর ক্ষমতা থাকতো তাহলে আমরা বিডিআর হত্যাকাণ্ডে থামাই দিতে পারতাম। আচ্ছা, সো স্বৈরাচার যার হওয়ার সে হবেই, তার প্রতিদ্বন্দ্বী থাকলেও হবে না থাকলেও হবে, কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকা খুব দরকার গণতান্ত্রিক পরিবেশের জন্য, নয়তো একনায়কতন্ত্র হয়ে গেল। কিন্তু রবি সরি, এই জন্য আমি প্রশ্নটা যোগ করলাম যে নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ যেহেতু নাই, সুতরাং নেক্সট এ আর বিরোধী দলীয় বি আসলে কি হতে পারে, নতুন জাগরণ আদৌ সম্ভাবনা দেখছি কিনা? আমি এই জায়গাটা আসছি। যেমন ভিপি নূর ডেফিনেটলি আমাদের খুব সম্ভাবনাময় একটা জায়গা ছিল, এবং সেই বলা যায় মানে পুরো স্বৈরাচার, সমগ্র স্বৈরাচার আমলে বিএনপির পরে যদি কেউ মাঠে থেকে সাহস দেখাইতে পারছে সেটা ভিপি নূর পারছে। আমরা দেখছি 16 বছর ধরে গুম খুন যা হয়েছে রাস্তায়, তারপর বিএনপি ছিল 16 বছর পর্যন্ত, ইভেন 23-এর নির্বাচনও ছিল। সো বিএনপি তার জায়গা থেকে ছিল, হয়তোবা যতটুকু দরকার ছিল ততটুকু ছিল না বলে একটা স্বৈরাচার 16 বছর রাজত্ব করতে পারছে। এটা বিএনপির ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় তার নিতেই হবে। সেম ভাবে ভিপি নূর চেষ্টা করছে, কিন্তু সেও আপনি যেটা বললেন সে স্রোতের সাথে গা ঘেঁষে দিছে। সেও আসলে যেই পরিমাণ ম্যাচুরিটি বা যেই পরিমাণ এক্সপেকটেশন আমাদের ছিল তার কিছুই ছিল না। এখন জনশক্তি যে জায়গাটা হাবুডুবু খাচ্ছে, আমি হাবুডুবুটারও খুব একটা খারাপ ভাবে দেখি না, আমি নেগেটিভলি দেখছি না যে হাবুডুবু খাচ্ছে বলে ধ্বংস হয়ে যাবে। জনশক্তির পসিবিলিটিস আছে, কিন্তু যেটা হচ্ছে কি একটা বিরোধী দল তৈরি হইতে সময় লাগে। এখন ওই সময়টা আমাদের হাতে নাই, কিন্তু আবার এমন কিছু তো ধরেন আপনার মিরাকলও হয়। আমরা 24-এরটা তো ধরেন আনএক্সপেক্টেড মিরাকলই পাইছি না, মানে যার হাতে সমগ্র শক্তি ছিল পৃথিবীর, ভারতের মতো একটা দেয়াল আছে ঢাল হিসেবে সারাক্ষণ ছিল, তারও আমরা হাঁটাই দিতে পারছি। সো মিরাকল তো হয়ই। সো অল্প সময়ের মধ্যেও হয়তো রাজনৈতিক দল গঠন করা সম্ভব ছিল, কিন্তু এখন যেটা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে নানান ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, যেই কারণে তাদের রাজনৈতিক দলের উপর মানুষের ইনস্ট্যান্ট যে আস্থাটা ধরেন জুলাই পরবর্তীতে ছিল, এটা ধরেন এই ডিসেম্বরে এসে এখন নাই। সো তাদের একটা দল তৈরি করতে সময় লাগবে। আর বেসিক্যালি বাংলাদেশের রাজনৈতিক দলের যে চর্চা, গুন্ডার রাজনীতির চর্চা, তো ধরেন তৃণমূলে যার ক্ষমতা বেশি সেই আসলে ক্ষমতায় থাকে, যে কারণে ধরেন বিএনপি আওয়ামী লীগের জায়গা আমরা ওইটাই দেখছি, আওয়ামী লীগের শক্তি বেশি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আর আমাদের দেশের রাজনীতিটা মাঠের রাজনীতিটা বেশি, মানে ওইটাই বেসিক্যালি মূল। আপনার মেধা রাজনীতির একটা জায়গা খুবই ছোট পোর্শন, কিন্তু দিন শেষে আপনার মাঠের রাজনীতি করে আসতে হবে, মারামারিটা আসলে ওইখানে শেষ করে আসতে হবে। সো এই জায়গাটাতে যাওয়ার জন্য একটা দলের যেই পরিমাণ আপনার অর্থ থেকে শুরু করে নানান সবকিছু দরকার, ম্যান পাওয়ার, এটা আসলে মানে অল্প সময়ের জিনিস না। আর বৈষম্য বিরোধী ছাত্রর যে টিম যেটা আসলে জনশক্তি হিসেবে আসছে, তাদের পক্ষে আসলে মাঠে আরেকটা গুন্ডা পার্টি তৈরি করা সম্ভব না। আচ্ছা, এই কারণে সময় লাগবে আমাদের রাজনৈতিক দল আসতে একটা। বাট যতদিন একটা
শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল না আসবে ততদিন বাংলাদেশ স্টেবল না।